গুলশানে ডিএনসিসি মার্কেটের পোড়া ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনো বের হচ্ছে ধোঁয়া। সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস। ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতায় প্রশ্নের মুখে দেশের অগ্নি নির্বাপন ব্যবস্থা। ভবন নির্মাণে ন্যূনতম মাপকাঠি নিশ্চিত করার তাগিদ। জঙ্গিবাদ নিয়ে কথা বলার কারণেই হত্যা করা হয়েছে সংসদ সদস্য লিটনকে। হত্যাকারীদের যে কোনো মূল্যে খুঁজে বের করা হবে বললেন প্রধানমন্ত্রী। প্রাথমিক শিক্ষার বইয়ে নানা অসঙ্গতি নিয়ে তোলপাড়, দায় এড়াতে পারেন না সংশ্লিষ্টরা, বলছেন শিক্ষাবিদরা। কোনো ধারণাই নেই বোর্ড চেয়ারম্যানের। এবং সিলেটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির পরিবর্তে কারাভোগ করছেন হতভাগা এক যুবক। ভুক্তভোগীর দাবি, পুলিশ রাস্তা থেকে তুলে নেয় তাকে। ওই আসামি এখন সৌদি আরবে পলাতক। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী। গুলশান 1 নম্বরের ডিএনসিসি মার্কেটে আগুন লাগার একদিন পরও মার্কেটের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস বলছে ভবনটি এখনো উত্তপ্ত থাকার কারণে যেখানে পানি দেওয়া হচ্ছে সেখান থেকে বের হচ্ছে ধোঁয়া। ভবনের ভেতরে কোথাও আগুন নেই বলেও দাবি করেন তারা। এদিকে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেনের নেতৃত্বে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত দলের সদস্যরা। আগুন নেভানোর পর এখন উদ্ধার কাজও চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে দোকান মালিক এবং কর্মচারীরা মার্কেটের কিছু কিছু জায়গা থেকে তাদের মালামাল বের করে নিচ্ছেন। দোকান মালিকরা অভিযোগ করছেন এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা তদন্ত করেই বের করতে হবে। আজও দোকান মালিক ও তাদের আত্মীয় স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। কিভাবে আমরা ক্ষতিপূরণ পাই সেইটা দিতে পাই, আর আগামীকালকে আমরা দোকানদারি করতে পারি সেই ব্যবস্থাটা যাতে করে আমাদেরকে। কোনো পরিকল্পনা অবশ্যই থাকতে পারে, নাইলে এইভাবে একটা মার্কেট বসে পড়তে পারে না। তারপরে ফায়ার ব্রিগেডটা পানি আধা ঘন্টা দেয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা পানি দেয় না দেওয়াতে আমাদের এই পাকা মার্কেটটা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এই মার্কেটটা যেহেতু এখনো আছে ঠিক মতো, এটারে পরিষ্কার করে হোয়াইট ওয়াশ করে দ্রুত খোলার ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা তদন্ত কার্য যখন করব, বিভিন্ন এভিডেন্স থেকে যেগুলি আসবে সবগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব এবং সেই অনুযায়ী আমরা আমাদের সুপারিশমালা প্রকাশ করব। এই মুহূর্তে আগুনে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেটের সামনে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। মৌটুসী, এই মুহূর্তে যে অবস্থা সেটি হচ্ছে যে এই মার্কেটের যা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আছেন তারা মার্কেট চত্বরে বসে তারা তাদের একটি মিটিং করছেন। মালিক সমিতির সভাপতি সেখানে উপস্থিত আছেন। এছাড়াও এই মার্কেট সমিতির যেসব ব্যবসায়ীরা আছেন তারা সবাই সেখানে উপস্থিত রয়েছেন। তো তারা তাদের যে ক্ষতিপূরণের কথা, তারা তাদের দাবি দেওয়ার কথা সে বৈঠকে আলোচনা করছেন এবং বৈঠক শেষে তারা হয়তো তাদের পরবর্তী করণীয় কি সেই কর্মসূচিটি তারা ঘোষণা করবেন। আর এইদিকে যে মার্কেটে আমরা সকাল থেকে বলছিলাম যে আগুনের ধোঁয়া আমরা দেখতে পাচ্ছিলাম, তো সেই ধোঁয়া কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। আমরা দেখছি যে এখনো যে মার্কেটের কাঁচা বাজার অংশটি রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। আর ফায়ার সার্ভিস কর্মীরাও সেই ধোঁয়ার যে জায়গা থেকে বের হচ্ছে সেখানে আমরা দেখছি তারা পানি ছিটিয়ে যাচ্ছেন। আর সকাল থেকে জানিয়েছিলাম যে এই পাকা মার্কেটটি যেটিতে হচ্ছে এখনো দোকানপাট পুড়ে গেলেও কিছু মার্কেট ভবনটি এখনো রক্ষিত রয়েছে। তো সেই মার্কেটের ভেতর থেকে আমরা যেটি দেখছিলাম যে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের দোকানে যেসব মালামালগুলো রয়েছে সেগুলো তারা বের করে নিয়ে আসছিলেন। অক্ষত মালামাল, পুড়ে যাওয়া মালামাল কিংবা যে আধ পোড়া মালামাল সেগুলো তারা বের করে নিয়ে আসছেন। তারা কেউ কেউ এখান থেকে সেই মালামালগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় পিক আপ ভাড়া করে কিংবা ট্রাক ভাড়া করে তারা এখান থেকে সরিয়ে নিচ্ছেন। তারা সেগুলো নামিয়ে এনে মার্কেটের চত্বরে সেখানে জড়ো করছেন। তো এই অবস্থা এখানে চলছে। আর এছাড়াও আমরা দেখেছি যে এখানে পুলিশের পক্ষ থেকে একটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে
মার্কেট চত্বরে। তো সেই ক্যাম্পে পুলিশ সদস্যরা আছেন, তারাও এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই দিকে তারা নজর রাখছেন এবং এই মার্কেট চত্বরে ব্যবসায়ী ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং বারবারই অনুরোধ জানানো হচ্ছে শুধুমাত্র ব্যবসায়ীরা যেন মার্কেট চত্বরে আসেন আর বাইরের কোনো লোকজন যেন মার্কেট চত্বরে প্রবেশ না করেন সেই ধরনের আহ্বানও এখান থেকে জানানো হচ্ছে। তো আমি যে বৈঠকটির কথা বলছিলাম, যে মালিক সমিতির বৈঠক, সে বৈঠকটি আসলে মাত্র কিছুক্ষণ হয়েছে শুরু হয়েছে। তো আমরা যেটি ধারণা করছি হয়তো বৈঠকটি শেষ হতে আরো অনেকটা সময় লাগবে। তো বৈঠক শেষে ব্যবসায়ীরা কি সিদ্ধান্ত নেন কিংবা কি কর্মসূচি ঘোষণা করেন সে বিষয়গুলো আমি যখন জানবো আমি আপনাকে সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করব। আর এছাড়া আপনি জানেন যে এই যে গতকালকে এখানে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তো যে ফায়ার সার্ভিসের যে তদন্ত কমিটি তারাও কিন্তু কাজ শুরু করেছে। সকালবেলা আমি দেখেছি যে তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিসের একজন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন, তো তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি তখন আমাদেরকে জানিয়েছেন যে এই ব্যবসায়ীরা যে অভিযুক্ত করছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ছিল একটি নাশকতা। তো তিনি বলছেন যে সেই সব বিষয় তারা খতিয়ে দেখবেন এবং তিনি বলেছেন যে এই মার্কেটের যে সিসি ক্যামেরার যে ফুটেজ রয়েছে সেই ফুটেজগুলো তিনি সংগ্রহ করবেন এবং যে ফুটেজগুলো সংগ্রহ করে আসলে কিভাবে এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেগুলো তারা জানার চেষ্টা করবেন। তো আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই মার্কেটটি যেটিতে আগুন লেগেছিল, আমরা দেখেছি যে মার্কেটের যে কাঁচা বাজার অংশ সেটি সম্পূর্ণ ধসে গেছে, এছাড়া যে পাকা মার্কেটটি রয়েছে তার পিছনের অংশ ধসে গেছে। তো আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে এই যে পুরো মার্কেটটি তো আগুনে পুড়ে গেছে, তো এখানে আসলে সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া কতটা সম্ভব হবে। তো তিনি যেটি জানিয়েছিলেন যে সামনের দিকের কিছু অংশ যেটি এখন অক্ষত রয়েছে, তো তিনি বলছিলেন যে সেই জায়গাটিতে কোনো সিসি ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করতে পারেন কিনা সে বিষয়গুলো তারা মাথায় রেখেই তারা কাজ করে চলেছেন। তো এই গুলশান ডিএনসিসি মার্কেট থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। মৌটুসী। দর্শক, আগুনে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেটের সামনে থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। এদিকে ডিএনসিসি মার্কেটের মতো একটি বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতায় প্রশ্নের মুখে পড়েছে দেশের অগ্নি নির্বাপন ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন আপদ মোকাবেলার জন্য প্রয়োজনীয় জনবল কিংবা প্রযুক্তি কোনোটিই নেই সেবা সংস্থাগুলোর। বিশেষজ্ঞরা বলছেন এমন অবস্থায় নগরের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করা সম্ভব না হলে বড় দুর্যোগ মোকাবেলা করা অসম্ভব হয়ে পড়বে। আজহার লিমনের রিপোর্ট। রাজধানীতে সংগঠিত অগ্নিকাণ্ডের সর্বশেষ চিত্র এটি, যে আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সংস্থার সময় লেগেছে 16 ঘন্টারও বেশি। কিন্তু কেন এই ভয়াবহতা? বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তিগত সীমাবদ্ধতা থেকে শুরু করে নগরীর ভালো মন্দে নিয়োজিতদের দায়িত্ব অবহেলা কোনোটিই বাদ পড়েনি এই অগ্নিকাণ্ডে লেলিহান শিখার নিয়ামক হতে। ভবন ধসের যখন ঘটেই গেল তখন এর নিচে যে দাহ্য বস্তু আছে সেগুলো তো আর পানির সেখানে আর পৌঁছাবে না, তা সেটা যতক্ষণ পুড়ে শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন দফায় দফায় জ্বলতে থাকবে। এই মার্কেটগুলো একটা সামরিক আদেশের মাধ্যমে আমরা সিটি কর্পোরেশনকে হ্যান্ড ওভার করি। উদ্দেশ্য ছিল তারা এগুলো আরো মেনটেন করবে, আরো ইমপ্রুভ করবে, ভবিষ্যতে আরো এটাকে উন্নতভাবে ডেভেলপ করবে। কিন্তু সিটি কর্পোরেশন মার্কেটগুলোকে আর ভাঙে নাই, বরং তারা ওই যে যারা ওখানে ছিল ওখানে উপরে দোতলা করে বসছে। ফায়ার সার্ভিসের গাড়িতে যে পানির থাকে সেটা সজোরে যদি অগ্নিকাণ্ডের উপরে নিক্ষেপ করা হয় তাহলে 7 থেকে 10 মিনিটে কিন্তু এক একটা গাড়ি শেষ হয়ে যাওয়ার কথা। তাছাড়াও এত গাড়ির প্রয়োজন হয় না যদি এখানে পানির উৎস থাকে। বিদেশে গেলে আপনি দেখবেন ঢাকা শহরে ছিল, এই গুলশান বনানী তো শুরুতে ছিল, ধানমন্ডিতে ছিল, কিন্তু সবগুলো হাইড্রেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু নগর পরিকল্পনাবিদদের মত সবথেকে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন। এখন তো একটি জায়গায় আগুন লেগেছে, আর্থকুয়েকের পরে আগুন লাগবে সমগ্র ঢাকা শহর হবে আগ্নেয়গিরি। তার জন্য কি আমরা প্রস্তুত? আমরা বের হতে যদি চাই তাহলে আমাদের সবাই মিলে কাজ করতে হবে। ঢাকা শহরের সবচেয়ে বড় প্রবলেম হলো কারুর সাথে কারু যোগাযোগ নাই। ঢাকা শহরের মালিক হচ্ছে প্রায় 54টি প্রতিষ্ঠান। এছাড়া দুর্যোগ মোকাবেলায় কার্যকর গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি সহ স্টেক হোল্ডারদের সমন্বয়ে আলাদা একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে মার্কেট সহ বাণিজ্যিক ভবনের আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। বিশেষ করে দাহ্য পদার্থ নেভানোর মতো আধুনিক যন্ত্রপাতি থাকে না ভবনে। এ অবস্থায় মার্কেট নির্মাণে অনুমতি দেওয়ার আগে অগ্নি নির্বাপনের ন্যূনতম মাপকাঠি নিশ্চিত করার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
ফায়ার সার্ভিসের তথ্য মতে গত ৩ বছরে দেশে ৫৩,২৩০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। আর এসব অগ্নিকাণ্ডে মারা গেছে ৭৩০ জন। এর মধ্যে গত বছর টাম্পাকো কারখানা ও বসুন্ধরা সিটিতে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটে এবং এই দুটো ঘটনায় আগুন নেভাতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে। সর্বশেষ মঙ্গলবার গুলশানের সিটি কর্পোরেশন মার্কেটে আগুন নেভাতেও দীর্ঘ সময় লেগে যায়। দেখা গেছে অধিকাংশ মার্কেটে সাধারণ অগ্নি নির্বাপনের ব্যবস্থাও থাকে না। আগুন নিভানোর মতো মনে করেন পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, থাকলে তো মনে করেন আমরা সাথে সাথে নিভিয়ে ফেলতে পারি। বহুতবার নোটিশ করা হয়েছে মালিকরে, এগুলা কোনো কর্ণপাত করে না। সাময়িক যে আগুন লাগলে যে একটু করার ওইভাবে তেমন ব্যবস্থা ছিল না মার্কেটে। কেমিক্যাল, কসমেটিক এবং বিভিন্ন পারফিউম এগুলো নিবানোর জন্য যে ধরনের কেমিক্যাল দরকার সেই কেমিক্যাল মার্কেট কর্তৃপক্ষের ছিল না। মার্কেটগুলোতে দাহ্য পদার্থ নেবানোর নিজস্ব ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা পরে নিয়ন্ত্রণে আনা অনেক কঠিন হয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। হাইলি ফ্লেমেবল ম্যাটেরিয়াল এবং খুব তাড়াতাড়ি আগুন লেগে যায় এবং তাপমাত্রা যত বেড়ে যাবে আগুনগুলো খুব তাড়াতাড়ি ধরে যায় আসলে, যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আসলে। দাহ্য পদার্থ থাকলেও মার্কেটে কিন্তু আলাদাভাবে একটা প্রিকশন নেওয়া উচিত। অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছাড়া মার্কেট তৈরির অনুমতি না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনুমতি দেওয়ার ক্ষেত্রে যে মার্কেটে প্রথমত অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটার মধ্যে ইন্টিগ্রেটেড আছে কিনা বা তারা করেছে কিনা। আমরা যেরকম বিভিন্ন কারণে সরকারের যে কর্তৃপক্ষ আছেন তারা বিল্ডিং এর নকশা ঠিকমতো না হলে সেটি বাতিল করছেন বা সেখানে ফাইন করছেন বা যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন। ঠিক একইভাবে আমরা এটি ফলো করতে পারি অগ্নি নির্বাপনের জন্য। ইনিশিয়ালি হয়তো প্ল্যানে ছিল, কিন্তু এখন তারা সেটা মেইনটেইন করছে কিনা, এটা কিন্তু মেইনটেনেন্সের একটা ব্যাপার আছে। সেই সাথে ফায়ার সার্ভিসের সক্ষমতা আরো বাড়ানোর উপর জোর দেন এই বিশেষজ্ঞ। একটা কমপ্লায়েন্স আছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, চামড়া ও চামড়াজাত পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। সাভারে বরাদ্দ জমির মালিকানা বুঝে না পাওয়ার সংকট উত্তরণে বাধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ নিয়ে কথা বলার কারণেই হত্যা করা হয়েছে সংসদ সদস্য লিটনকে। যে কোনো মূল্যে খুনিদের খুঁজে বের করতে হবে। গণভবনে সন্ত্রাস বিরোধী উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলার পর প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী ডক্টর ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের 10তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে মেধাবী শিক্ষার্থীদের বিপথে নেওয়া ঠেকাতে সজাগ থাকতে হবে সবাইকে। নিজে বিশ্বাস করি যে আমি যদি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই তাহলে আমার শিক্ষিত জনগোষ্ঠী দরকার, কারণ শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো একটা দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না। সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি এবং আমাদের সিদ্ধান্ত প্রতি জেলায় অন্তত একটা করে বিশ্ববিদ্যালয় হবে, কোথাও সরকারি অথবা বেসরকারি উদ্যোগে। কারণ বেসরকারি উদ্যোক্তা যারা তারা যখন আসেন আমরা তাদেরকে এক একটা জেলা ধরিয়ে দিই যে এই জেলায় আপনি একটা বিশ্ববিদ্যালয় করেন। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে। বাংলাদেশকে আমরা আজকে যেমন আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছি, এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। একটা বিষয় সকলকে সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাস, এর হাত থেকে আমাদের ছাত্র সমাজকে মুক্ত রাখতে হবে। কোনো মতেই যেন এই জঙ্গিবাদ, সন্ত্রাস এখানে যেন কোনো রকম দানা বাঁধতে না পারে। জঙ্গিবাদ সৃষ্টি করে একটা বিভ্রান্তি করা হয়। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নাই। আর কে ভালো কে মন্দ সে বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা বিচারের দায়িত্ব মানুষকে তিনি দেন নাই। তাদের অত্যাচার নির্যাতনে ওই এলাকার মানুষ ছিল অতিষ্ঠ, আর এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই লিটন আমাদের এমপি, অথচ তাকেই তারা হত্যা করলো। কাজে এ ধরনের হত্যাকাণ্ড, জনপ্রতিনিধিকে হত্যাকাণ্ড, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। কাজে এর বিচার হবেই বাংলার মাটিতে। প্রাথমিক শিক্ষার বইয়ে কুসুম কুমারী দাসের আদর্শ ছেলে কবিতার বিকৃতি সহ নানা অসঙ্গতি নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এসব মাধ্যমের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে হয়েছে খবর। শিক্ষাবিদদের মতে প্রাথমিক শিক্ষার বইয়ে এ ধরনের ভুলের দায় এড়াতে পারেন না পাঠ্য বই প্রণয়ন, পরিমার্জন ও পরিবর্ধনে নিয়োজিত বিশেষজ্ঞরা। আর এমন ভুল বা বিকৃতি সম্পর্কে কোনো ধারণাই নেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যানের।
শিক্ষা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে গত কয়েক বছর ধরে সারা দেশে বর্ণিল আয়োজন আর উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে নতুন পাঠ্য বই। বিগত বছরগুলোতে এই বইয়েরই নিম্নমান, ছাপার ভুল এবং বিষয়বস্তুর অসামঞ্জস্যতা নিয়ে প্রশ্ন উঠেছে অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহল থেকে। এবছর শিক্ষার্থীরা বই হাতে পাবার পর প্রাথমিকের বেশ কয়েকটি বিষয়বস্তুর ভুল নিয়ে সরব হয়ে ওঠে নানা সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রথম শ্রেণীর বইয়ে ওতে ওড়না তোলপাড় ফেলে দেয়, চলে পোস্টের পর পোস্ট। তৃতীয় শ্রেণীর আদর্শ ছেলে কবিতায় বেশ কয়েকটি বিকৃতি চিহ্নিত করা এ পোস্টটি নিয়ে শুধু যোগাযোগ মাধ্যমেই না, নানা গণমাধ্যমেও সংবাদ হয়েছে। আলোচনায় এসেছে পাঠ্য বইয়ের আরো বেশ কিছু ভুল। শিক্ষাবিদরা মনে করেন দেশের ভবিষ্যৎ শিশুদের গড়ে তুলতে এ ধরনের ভুল কারো কাম্য নয়। যারা করেছে তাই দেয়, কোনো সন্দেহ নেই। আর ত্রুটিমুক্ত হতে হবে, সোজা কথায় এক বাক্যে সংশোধন করতে হবে। এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান এটাকে ত্রুটি হিসেবে উল্লেখ করলেন। আপনার এই মাধ্যমে আমি জানার পরে আমি অবশ্যই সেই যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন সেটা আমি দেখব এবং ভবিষ্যতে যার যতটুকু দায়িত্ব আছে এবং দায়িত্ব অবহেলা যদি থাকে সেই বিধিসম্মতভাবেই সেই ব্যবস্থাটা হবে। এই অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস তার। সেটা আমি শাতিলা শারমিন, সময় সংবাদ। বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রলীগের নেতারা। সকাল 6:30টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। এ সময় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ শাখার নেতৃবৃন্দ। সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা বের করা হবে বলে জানা গেছে। ভোলায় নদী ভাঙনে নিঃস্ব পরিবারগুলোর অন্যত্র চলে যাওয়া, দরিদ্রতা ও বাল্যবিয়ের কারণে এবছর প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায় থেকে ঝরে গেছে প্রায় 4000 শিক্ষার্থী। গত বছর পিইসিতে প্রায় 3000 ও জেএসসি জেডিসিতে অনুপস্থিত ছিল 1250 জন ছাত্রছাত্রী। বিপুল সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ায় উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা। আর দরিদ্র এসব শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে নেওয়ার স্বার্থে নিয়মিত তদারকির পাশাপাশি আর্থিক সুবিধার আওতায় আনার কথা জানালেন শিক্ষা কর্মকর্তারা। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলার সদর উপজেলার উত্তর রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আরজু ও শাবানার 2016 সালের পিইসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু গেল বর্ষায় ঘরবাড়ি মেঘনার ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় পরিবার সহ আশ্রয় নিয়েছে একই ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে। ঘরবাড়ির সাথে মেঘনার স্রোতে ভেসে যায় শাবানা আরজুদের আলোকিত জীবন গড়ার স্বপ্ন। আরজুদের মতোই প্রাথমিক সমাপনী পরীক্ষায় ঝরে গেছে 2900 ছাত্রছাত্রীর শিক্ষা জীবন। একইভাবে নভেম্বরে অনুষ্ঠিত জেএসসি জেডিসি পরীক্ষায় অংশ নেয়নি জেলার 1245 জন শিক্ষার্থী। টাকার জন্য পরীক্ষা দিতে পারি নাই, মার কাজে সাহায্য করি এবং সহযোগিতা করি। নদী ভাঙার কারণে অন্য জায়গায় চলে আসি, তাই পরীক্ষা দিতে পারিনি। আমরা গরিব মানুষ, টাকা পয়সার অভাবে মাইয়াটারা পরীক্ষা দেওয়া হইতে। মেঘনার ভাঙনে ঢাকা চট্টগ্রাম চলে যাওয়া ও বাল্যবিয়ের কারণে এসব ছাত্রছাত্রীর অনুপস্থিতির কারণ বলে মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকরা। সমাপনী পরীক্ষার আওতাভুক্ত 4 জন স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন না। এর কারণ হলো আমার স্কুলটা হলো একটা গ্রাম্য এলাকায় এবং দারিদ্র্যপীড়িত এলাকা। জেলার শিক্ষা কর্মকর্তারা বলেন, উপবৃত্তি সহ অন্যান্য সুযোগ সুবিধা ও তদারকির মাধ্যমে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে শিক্ষা বিভাগ। প্রতি শিক্ষার্থীকে 100 থেকে 125 টাকা হারে উপবৃত্তি দেওয়া হয়। স্কুল ফিডিং কার্যক্রম চালু আছে, প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিদিন 1 প্যাকেট বিস্কুট দেওয়া হয়। এই সমস্ত কার্যক্রম আমাদের সারা বছরই চলমান আছে। দুইটা কারণে হয়, একটা হলো নদী ভাঙন, ফ্যামিলি পরিবর্তন, আর একটা হলো বাল্য বিবাহের কিছু প্রভাবের কারণে ছেলে মেয়েরা অনুপস্থিত। এবছর প্রাথমিক সমাপনীতে 45,800 পরীক্ষার্থী ও জেএসসি জেডিসি পরীক্ষায় প্রায় 24,000 ছাত্রছাত্রী অংশ নেয়। সময় সংবাদ, ভোলা। সময় সংবাদে আরো থাকছে, সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সবার সমন্বিত চেষ্টায় শিরোপা জেতা সম্ভব, মন্তব্য সাবেক ফুটবলারদের।
অপরাধী না হয়েও সিলেট কেন্দ্রীয় কারাগারে সাজা খাটছেন হতভাগা এক যুবক। রিপন আহমেদ ভুট্টো নামে ওই যুবককে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন বকুল দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগীর দাবি পুলিশ রাস্তা থেকে ধরে নিয়ে কারাগারে পাঠিয়ে দেয়, আর সেখানে গিয়েই জানতে পারেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি। আর মূল আসামি স্বজনদের দাবি বকুল কারাগারে নয়, থাকছেন সৌদি আরবে। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। রিপন আহমদ ভুট্টো নামে এই মানুষটি সাজাপ্রাপ্ত আসামি হিসেবে 14 মাস ধরে কারাগারে, কিন্তু জানেন না তার অপরাধ কি। আবার কারাগারে বন্দী আছেন আরেক নামে, অথচ যার নামে কারাভোগ করছেন সে ঘুরে বেড়াচ্ছে বিদেশে। অসহায় এই মানুষটির সঙ্গে ঘটা এমন করুণ কাহিনী বেরিয়ে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। খোঁজ নিয়ে জানা যায় 2009 সালের একটি হত্যা মামলায় পলাতক আসামি হিসেবে যাবজ্জীবন সাজা হয় দরাস মিয়া, তার স্ত্রী রোজিনা বেগম এবং ইকবাল হোসেন বকুল নামের 3 ব্যক্তির। 2015 সালের 11 অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে ইকবাল হোসেন বকুল নামে একজনকে কারাগারে পাঠানো হয়। রিপন আহমদ ভুট্টোর দাবি পরিচয়পত্র দেখানোর পরও বকুল সাজিয়ে তাকে আটক করে পুলিশ। আমার নাম রিপন আহমদ ভুট্টো। আমার আইডি বা আমার পাসপোর্ট আছে। আমি বিদেশে ছিলাম প্রায় 3 মাস যাবৎ, দুবাইয়ে ছিলাম। মানে পাসপোর্টেও আমার নাম ছিল রিপন আহমদ ভুট্টো। তো ওনারা আসি একটা গাড়ি নিয়ে এসে, সাদা একটা লাইটেস। তো এই 2-4 জন লোক গাড়ির ভিতরে হঠাৎ করে নামছে। আমি অবশ্যই আমার যে আপনার নাম ইকবাল হোসেন বকুল। আমি বললাম ভাই দেখেন আমার নাম ইকবাল হোসেন বকুল না। ওনারা বলছে যে আমরা আইনের লোক। তারপরে আমি এখানে খুব ধস্তাধস্তি করি ওদের সাথে। তারপরে আমার ভয় দেখায় যে আপনার মেরে ফেলবো। ঘটনা অনুসন্ধানে মূল আসামি বকুলের বাড়িতে গিয়ে কথা হয় তার বাবার সাথে। তিনি বলেন তার ছেলে দীর্ঘদিন ধরে সৌদি আরব থাকেন। মামলার বাদীরও দাবি কারাগারে থাকা ব্যক্তি বকুল নন। আর আইসেন না? একবার আইসি, আবার গেছেন কি? কোন দেশ হতেন তখন? আচ্ছা ও তো এটা তো বাদ দাও না, এটা দিক দাও আমরা কইয়ে বইয়ে কথা বলতো না। হ্যাঁ ও ইয়া আমি রাইট কেন আমি একলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিদেশ থেকে যোগাযোগ করেনি আপনার? আমার লগে যোগাযোগ করে না, বিদেশেই থাকে। বিদেশেই থাকে। ইকবাল হোসেন বকুল, গয়াস উরুফে দয়াস, রুজিনা বেগম, ওরা হচ্ছে আমার প্রকৃত আসামি, কিন্তু বর্তমানে যে আসামিটা আছে ও আমার আসামি না। এ বিষয়ে পুলিশ ও পিপি কোনো কথা বলতে রাজি হননি। অবশ্য জেল সুপার ও জেলা ম্যাজিস্ট্রেট জানান বিষয়টি সরকারের উচ্চ মহলে জানাবেন। যেহেতু লাইফ সাজার বন্দী, তাকে মহামান্য উচ্চ আদালতে আপিল করার জন্য বলছে। উচ্চ আদালতে আপিল করলে সে আপিল থেকে অবশ্যই থেকে সে খালাস পাবে। আমরা আবেদনের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য আমরা বিভিন্ন দপ্তরে তথ্য অনুসন্ধান করব। এরপর সরকারের নিকট এ বিষয়ে করণীয় সম্পর্কে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য প্রেরণ করব। সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট আদালতের মাধ্যমেই কারাগারে পাঠানো হয়। এত কিছুর পরও ভুট্টো কিভাবে আসামি হিসেবে সাজাভোগ করছেন সেটা খতিয়ে দেখে জড়িতদের শাস্তির আওতায় আনার পরামর্শ সংশ্লিষ্টদের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দিনাজপুরের হাকিমপুরের স্বেচ্ছাশ্রমে প্রায় 2 কিলোমিটার রাস্তা নির্মাণ করছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও রাস্তাটি নির্মাণ না করায় নিজেরাই তৈরি করছেন রাস্তাটি। এলাকাবাসী জানায় উপজেলা সদর থেকে 14 কিলোমিটার দূরে আলীহাট ইউনিয়নের সর্বশেষ গ্রাম উত্তর জামালপুর। মাত্র 2 কিলোমিটার রাস্তার অভাবে এই গ্রামের লোকজনকে প্রায় 7 কিলোমিটার ঘুরে যেতে হয় উপজেলার সঙ্গে সংযোগকারী পাকা সড়কে। পাশাপাশি বর্ষা মৌসুমে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ এলাকাবাসীকে। এই অবস্থায় নিজেদের জমিতে স্বেচ্ছাশ্রমে প্রায় 2 কিলোমিটার রাস্তা নির্মাণ করছেন তারা। তবে গ্রামবাসী নির্মাণ করা রাস্তাটির সংস্কারে সহযোগিতা করবেন বলে জানিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। আত্মীয়-স্বজন যাওয়া আসা খুব অসুবিধা, গ্রামের যাওয়া আসা অসুবিধা হয়। ভ্যান গাড়ি নিয়ে ঘুরে যাওয়া লাগে, আর এই রাস্তা না হলে এই বাগানটা সোজা উড়ে যায়। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নারী সম্মিলিতভাবে আমরা এই রাস্তা করছি। এই রাস্তা আগে না থাকার কারণে আমাদের স্কুলে যেতে অসুবিধা হতো। এই রাস্তা হলে আমাদের অনেক সুখ সুবিধা হবে, আমরা মাদ্রাসায় যেতে পারবো। গ্রামবাসীর পক্ষে রাস্তাটি বাস্তবায়ন হলেই আমরা সরকারিভাবে লিখব রাস্তাটি পাকা করার জন্য উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করব, যাতে বাস্তবায়ন করা সম্ভব হয়। দেখছেন সময় সংবাদ। খেলা
সালে এতটুকু দুষ্টুমিতে আটকে উঠলেন? ভাবুন তো যদি সত্যি হতো। টনিক মেম্বাররা সারা দেশে 200 হসপিটাল, ডায়াগনস্টিক ও ফার্মেসিতে পাচ্ছেন 50% পর্যন্ত ডিসকাউন্ট। হসপিটালে ভর্তি থাকলে 1000 টাকা টনিক ক্যাশ ও 24 ঘন্টা ডাক্তার সেবা। ফ্রি রেজিস্ট্রেশন করতে গ্রামীণ ফোন থেকে ডায়াল করুন *789# অথবা টনিক অ্যাপ ডাউনলোড করুন প্লে স্টোর থেকে। টনিক। চলতি বছর চামড়া ও চামড়াজাত পণ্যকে অগ্রাধিকার দিয়ে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। সরকারের এই ঘোষণাকে ইতিবাচক উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, বাজার সক্ষমতা বাড়াতে পরিবেশসম্মত উপায়েই হতে হবে চামড়াজাত পণ্যের উৎপাদন। আর ট্যানারি মালিকরা বলছেন, এ শিল্পের চলমান সংকট উত্তরণের পথে অন্যতম বাধা সাভারের নতুন শিল্পনগরীতে বরাদ্দ দেয়া জমির মালিকানা এখনো বুঝে না পাওয়া। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রপ্তানি আয় ও কর্মসংস্থান উভয় ক্ষেত্রেই দেশের অর্থনীতিতে দ্বিতীয় অবস্থানে চামড়া শিল্প। তবে নানা চড়াই উতরাই অতিক্রম করা এই শিল্পের প্রাপ্তি প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। এমন পরিস্থিতিতেই চলতি বছরের জন্য প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে চামড়া ও চামড়াজাত পণ্যকে। চামড়া ও পাদুকা সহ চামড়াজাত পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসাবে ঘোষণা করছি। এই ঘোষণার পর চামড়া শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে নেওয়া হবে নতুন উদ্যোগ, এটাই স্বাভাবিক। তবে পরিবেশ দূষণ রোধে ব্যাপক উদ্যোগ না নিলে এই শিল্পের সম্ভাবনা অধরাই রয়ে যাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। পরিবেশগত মানদণ্ডে চামড়া শিল্প সবসময় পিছিয়ে ছিল, সুতরাং পুরোপুরিভাবে এই এলাকা থেকে সরে যাওয়ার ব্যাপারটি প্রথম গুরুত্বপূর্ণ দিক এই প্রোডাক্ট অব দ্য ইয়ারের কার্যক্রমের ভিতরে। এটিকে গ্রিন ফ্যাক্টরি হিসেবে দেশের ভিতরে এবং বাইরে প্রচারণার ব্যবস্থা নেওয়া উচিত। এই অবস্থায় চামড়া শিল্পের টেকসই উন্নয়নে গতি আনতে সাভার চামড়া শিল্প নগরীতে বরাদ্দ দেয়া জমির মালিকানা দ্রুত হস্তান্তর করার দাবি শিল্প মালিকদের। আমার আশা বিসিক শিল্পনগরীর যে জমি আমাদের বরাদ্দ হয়েছে সেই জমিটা তাড়াতাড়ি বুঝে পাবো। বুঝে পেলে এইটাই আমরা ব্যাংকে মর্টগেজ দিয়ে স্বল্প সুদে একটা যদি দীর্ঘমেয়াদী ঋণ পেতে পারি, তাহলে লেদার সেক্টরটাকে আমরা আগামী দিনের যে ভিশন আছে সেই ভিশনটা সাকসেসফুল করতে পারবো। এই শিল্পপণ্যের বাজার সম্প্রসারণে সরকারের তৎপরতা আরো বাড়ানো দরকার বলেও মনে করেন তারা। ইউরোপে এখন আমাদের থেকে তেমন চামড়া নিচ্ছে না, আমাদের এই বাজারগুলো সচল হলে আমাদের আর চামড়া বিক্রি করার কোনো চিন্তা করতে হবে না আমাদের বিক্রির জন্য। চামড়া ও চামড়াজাত পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণার মাধ্যমে চামড়া শিল্পের টেকসই বিকাশে যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে তার বাস্তবায়নের শুরুতেই দরকার ট্যানারি স্থানান্তরে সরকার ও মালিক পক্ষের আরও আন্তরিকতা, এমনটাই মত বিশ্লেষকদের। সেই সঙ্গে বাজার সম্প্রসারণে ইপিবিকে এখনই হাতে নিতে হবে নতুন নতুন কর্মকৌশল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জনবল সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, 1970 সালে 50 শয্যা নিয়ে শুরু এই হাসপাতালটি 1997 সালে 100 শয্যায় উন্নীত করা হলেও নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় জনবল। তাই প্রায় 2 দশক ধরে 50 শয্যার লোকবল দিয়েই কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালটি। 24 জন চিকিৎসকের জায়গায় কাজ করছেন 8 জন এবং 12 জন কনসালটেন্টের জায়গায় কাজ করছেন 4 জন। এছাড়া চতুর্থ শ্রেণীর 65টি পদের মধ্যে শূন্য রয়েছে 40টি পদ। এই অবস্থায় স্বল্প জনবল দিয়ে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় দূর দূরান্ত থেকে আসা রোগীদের। তবে সিভিল সার্জন জানিয়েছেন, এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কয়েক দফা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তার, শিশু বিষয়, সার্জারি বিষয়, মেডিসিন বিষয় ডাক্তার একান্ত প্রয়োজন। ডাক্তার সাহেব যখন বদলিয়ে চলে গেছেন, তখন বদলিয়ে যাওয়ার পরে আর কোনো রিপ্লেস হয়নি। অনেক বাচ্চাদের নিয়ে আমরা অনেক ভোগান্তি স্বীকার করছি। 100 বেড নামে মাত্র, কিন্তু রোগী থাকে প্রায় 150 থেকে 1500। এই রোগীদের সেবা দিতে আমাদের একটু কষ্ট হচ্ছে, হিমশিম খেতে হচ্ছে। তো আমরা প্রতিনিয়ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে করে জনবল সংকট, এই জনবলের শূন্যতা পূরণ হয়। দেশের বাইরের খবর। ভারতের তৃণমূলের সাংসদ ও লোকসভায় দলের চিফ হুইপ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর কলকাতার বিজেপি কার্যালয়ে হামলা চালিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা। গতরাতে পূর্ব কলকাতার বিজেপি কার্যালয়ে হামলা চালানোর পাশাপাশি ভাঙচুর করে তারা। এর আগে রোজভ্যালি নামে কলকাতার একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছ থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কয়েক কোটি টাকার সুবিধা নেওয়ার অভিযোগে গতকাল বিকেলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত টানা 4 ঘণ্টা কলকাতার সল্ট লেকে সিবিআইয়ের দপ্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। একই অভিযোগে গত 31শে ডিসেম্বর তৃণমূলের আরেক সাংসদ ও অভিনেতা তাপস পালকেও গ্রেফতার করা হয়। এসব গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়ে তৃণমূল নেতা মমতা ব্যানার্জি বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের গ্রেফতার করা হচ্ছে। লজ্জা করেন না নরেন্দ্র মোদী? উনি কোনোদিন ভারতবর্ষের রাজনীতিকে বুঝেছেন? দাঙ্গা করে তো ক্ষমতা এসছে, আর আদানির টাকায় শুধু হাজার হাজার কোটি টাকা দিয়ে যদি ভারতবর্ষের পলিটিক্সটা হয়ে যায় তাহলে তো সবকিছুই হয়ে যায়। ওনার জন্যই আজকে কখনো অরবিন্দ কেজরিওয়ালকে, কখনো মায়াবতীকে, কখনো সোনিয়া গান্ধীকে, কখনো লালু প্রসাদ যাদবকে এবং আরো পলিটিক্যাল পার্টি আমি জানি যারা ভয় চুপ করে আছে, কিন্তু প্রত্যেকেই অসন্তুষ্ট, প্রত্যেকেই বিরক্ত, এমনকি নিজের পার্টির লোকেদের পর্যন্ত স্টেয়ার করে। নারী ফুটবলের খবর। সাফ নারী চ্যাম্পিয়নশিপের স্বপ্নের শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে বাংলাদেশ। জিতলেই মিলবে অধরা শিরোপা। ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। পরিকল্পনা অনুযায়ী মাঠে সেরাটা দিতে পারলে জয় পাওয়া কঠিন হবে না বলে মনে করছেন দেশের সাবেক ফুটবলাররা। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6:30টায়। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে স্বপ্নগুলোও যেন একে একে পূর্ণতা খুঁজে পেয়েছে সাবিনা কৃষ্ণাদের। আর মাত্র এক ধাপ পেরুলেই স্বপ্নের শিরোপা। জিতলেই উঠতে থাকা ছোটনের শিষ্যদের সংগ্রহে যোগ হবে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নের তকমা। 2010 সাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলার মেয়েরা। 10 ও 14 সালে সেমিফাইনালেই শেষ হয়েছে লাল সবুজের দলের সাফ যাত্রা। চতুর্থ আসরে এসেই স্বপ্নগুলো ডানা মেলে ছড়িয়েছে ফাইনাল পর্যন্ত। পুরুষদের ফুটবলের দুর্দিনে নারীদের এমন সাফল্যে দেশের নিভু নিভু ফুটবলে এসেছে প্রাণের সঞ্চার। গ্রুপ পর্ব ও সেমিফাইনালে আফগানিস্তান ও মালদ্বীপের জালে 12টি গোল করেছে বাংলাদেশ। হ্যাট্রিক করেছেন স্বপ্না ও সাবিনা। রক্ষণের শামসুন নাহার, শিউলি ও নার্গিস এরই মধ্যে ভয় ধরিয়ে দিয়েছেন প্রতিপক্ষের ফরওয়ার্ডদের। কৃষ্ণা, স্বপ্না ও সাবিনাদের গড়া আক্রমণ ভাগের সামর্থ্য আছে ভারতের রক্ষণকে গুড়িয়ে দেওয়ার। নারী দলকে নিয়ে আজ স্বপ্নের জাল বুনছে পুরো বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত টানা 3 বারের চ্যাম্পিয়ন। অতীতে এই ভারতের বিপক্ষে জয় আসেনি কখনোই। ম্যাচটাও হচ্ছে তাদের মাঠে। তবে মাঠে সবাই এক হয়ে দলীয়ভাবে লড়াই করতে পারলে জয় পাওয়া কঠিন হবে না বলেই জানালেন দেশের সাবেক ফুটবলাররা। অসম্ভব বলে কোনো কথা নেই। তারপরেও আমি যেটা বলবো যে মেয়েদেরকে ডু নট গিভ দেম এনি প্রেশার অন দেম। এখন যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি সেটা এক্সট্রা একটা পাওয়া হবে আমাদের জন্য। এটার জন্য সঠিক পরিকল্পনা দরকার এবং মাঠে তার প্রয়োগও দরকার হচ্ছে। আমি আশা করব যে আমাদের মেয়েরা সেই কাজটুকু সঠিকভাবে করবে। 2003 সালে শেষ সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল। দীর্ঘদিন পর আবারও নারীদের হাত ধরে এসেছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের সুযোগ। জ্বলে ওঠো বাংলাদেশ, এই একটাই প্রার্থনা এখন সব ফুটবল প্রেমীর। পারভিন আক্তার, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে আজ রাতে মাঠে নামছে লন্ডনের 2 ক্লাব চেলসি ও টটেনহ্যাম হটস্পার। হোয়াইট হার্ট লেনে ম্যাচটি শুরু হবে রাত 2টায়। অন্যদিকে কোপা দেল রের রাউন্ড অফ 16-এর খেলায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও সেভিয়া। এই ম্যাচটি শুরু হবে রাত 2:15টায়। ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে চেলসি। ইপিএলে এক মৌসুমে টানা 13 ম্যাচ জয়ের রেকর্ডই শুধু না, লিগের এখনো অর্ধেক বাকি থাকলেও শিরোপা প্রায় নিজেদের করে নিয়েছে অ্যান্তোনিও কন্তের দল। এবার ব্লুজদের সামনে হাতছানি আর্সেনালের টানা 14 ম্যাচের রেকর্ডে ভাগ বসানো। টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য চেলসির অনুপ্রেরণার কমতি নেই। ইপিএলে ব্লুজদের সবশেষ হার এসেছিল প্রায় 3.5 মাস আগে। গেলবার পুরো মৌসুমে 16 গোল করা ডিয়েগো কস্তা এবার এরই মধ্যে করেছেন 14 গোল। ইডেন হ্যাজার্ড, উইলিয়ানরাও আছেন ছন্দে। তাই নতুন বছরের শুরুটা জয় দিয়ে করার স্বপ্ন দেখতেই পারেন অ্যান্তোনিও কন্তে। তবে চেলসিকে সহজে 3 পয়েন্ট না দেওয়ার সংকল্প টটেনহ্যাম হটস্পারের। গেল নভেম্বরে নগর প্রতিদ্বন্দ্বী চেলসির কাছে হারের পর থেকে খেলা 7 ম্যাচে মাত্র একবারই হেরেছে স্পার্সরা। হ্যারি কেইন, ডেলে আলিরা আছেন দুর্দান্ত ফর্মে। তবে এই ম্যাচের আগে পরিসংখ্যানকে পাশে পাচ্ছে দু দলই। টটেনহ্যামের বিপক্ষে শেষ 13 দেখায় চেলসি হেরেছে মাত্র একবার। অন্যদিকে হোয়াইট হার্ট লেনে 2012 সালের পর ব্লুজদের বিপক্ষে হারেনি স্পার্সরা। তাই লন্ডনবাসীর সঙ্গে ফুটবল বিশ্ব অপেক্ষায় রোমাঞ্চকর এক ডার্বি দেখার।
ক্লাব বিশ্বকাপে শিরোপা জেতার পর থেকে ছুটিতে আছে রিয়াল মাদ্রিদ। প্রায় 2 সপ্তাহের ছুটি শেষে কোপা দেল রের ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরেছে গ্যালাক্টিকোসরা। গত মৌসুমে রিয়ালের কোপা দেল রের থেকে বিদায়টা ছিল অনাকাঙ্ক্ষিত, তবে স্পেনের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্টে এবার স্বরূপে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। রাউন্ড অফ 32-তে দুর্বল কালচারাল লিওনেসাকে 2 লেগ মিলে 13-2 গোলে বিধ্বস্ত করেছে জিদান শিষ্যরা, যদিও এবার প্রতিপক্ষ ইউরোপা লিগের বর্তমান চ্যাম্পিয়ন সেভিয়া। দুই দলের শেষ 10 দেখায় রিয়ালের 6 জয়ের বিপরীতে সেভিয়া জিতেছে 3টিতে, কিন্তু সান্তিয়াগো বার্নাবুতে সেভিয়ার পারফরম্যান্স বেশ বিবর্ণ। সবশেষ 2008-9 মৌসুমে সেখান থেকে হাসি মুখে ফিরেছে সেভিয়া, তাই এবারও রোনালদো, বেনজেমা, মোরাতাদের ঘর থেকে জয় ছিনিয়ে আনাটা সহজ হবে না সেভিয়ার জন্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গুলশানের ডিএনসিসি মার্কেটের পোড়া ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনো বের হচ্ছে ধোঁয়া। সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস। ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতায় প্রশ্নের মুখে দেশের অগ্নি নির্বাপন ব্যবস্থা। ভবন নির্মাণে ন্যূনতম মাপকাঠি নিশ্চিত করার তাগিদ। জঙ্গিবাদ নিয়ে কথা বলার কারণেই হত্যা করা হয়েছে সংসদ সদস্য লিটনকে। হত্যাকারীদের যে কোনো মূল্যে খুঁজে বের করা হবে বললেন প্রধানমন্ত্রী। প্রাথমিক শিক্ষার বইয়ে নানা অসঙ্গতি নিয়ে তোলপাড়, দায় এড়াতে পারেন না সংশ্লিষ্টরা, বলছেন শিক্ষাবিদরা। কোনো ধারণাই নেই বোর্ড চেয়ারম্যানের। এবং সিলেটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির পরিবর্তে কারাভোগ করছেন হতভাগা এক যুবক। ভুক্তভোগীর দাবি, পুলিশ রাস্তা থেকে তুলে নেয় তাকে। ওই আসামি এখন সৌদি আরবে পলাতক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।